শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তিশা, তুই এই ভাইয়াটার সাথে অযথায় ঝামেলা করেছিলি। তোর ওনাকে সরি বলা উচিত। তাই হয়তো বেচারি সরি বলতেই চেয়েছিল। এরপরের ঘটনা, তিশা ছাদে তন্ময়কে সরি বলতে আসলে ব্যাপারটা কেমন জানি উল্টো দিকেই মন নেয়। সূচনা পর্বে স্বাভাবিক কথাবার্তা বলতে চাইল, তন্ময় তার কথা জবাব দিয়ে ফুকুচকে ফেলল। মুঠোফোন নিয়ে ফোন আলাপে ব্যস্ত হয়ে পড়ল। ভাবখানা এমন যে তিশাকে সে চেনেই না। তিশা তখন একটু জোরেই বলল, আপনি এমন কেন করছেন? আমার নাম কি জন্য ঝাঁঝুর রানী লক্ষ্মীবাই দিয়েছেন? আমার বন্ধুরা এখন আমাকে খেপাচ্ছে। কি সমস্যা? তিশা আবারও একই কথার পুনরাবৃত্তি করতেই তন্ময় বলল, আপনি না খেপলেই তো খেপাচ্ছে না, তাই না? আপনি উদ্ভট নামটা কেন দিলেন? উদ্ভট? এই নামটা কে উদ্ভট বলেছেন আপনি? এর ইতিহাস জানেন? ইংরেজদের বিরুদ্ধে ঝাঁসির রানী লক্ষ্মীবাই কতটা সাহসিকতার পরিচয় দিয়েছেন জানা আছে আদৌ? আপনি আবার কলেজে পড়েছেন শুনলাম। কি রেখেছে এখনো আপনাকে কলেজে? বারান্দায় দিয়ে ফেলেই বা দিচ্ছে না কেন? তিশার ফরসাটে মুখখানা রক্তিম বর্ণ ধারণ করলো। তন্ময় তার কথা শেষ করে চলে যাওয়ার জন্য পা বাড়ল। তিশা চেঁচিয়ে বলে উঠল, ওয়েট, যাবেন না আপনি? কি ভাবছেন নিজে বলে জিতে যাবেন? আমাকে কিচ্ছুটি বলার সুযোগ দিবেন না এমন? ব্রেন না এতটুকু আপনার? কি বা বলতে পারেন? বলেই ধূপধাপ শব্দ তুলে প্রস্থান করলো। তিশা কিছু বলতে চেয়েও পারল না। চমৎকার হাসিখানা দেখেই যেন সে থমকে গেছে। আনুষ্ঠানিকতা শেষে এবার ফেরার পালা। আয়েশি একটু বায়না ধরেছিল আয়াত্রীদের সাথে নদীর পাড়ে ঘুরতে যাওয়ার জন্য। আয়াত গম্ভীর মুখে সবটা নিষেধ করে দিয়েছে। জায়ানের আকত উপলক্ষে জায়ানের বাবা মা ও পরিবারের লোকজন, আয়াত, আয়েশি, তন্ময়, আয়াতের বাবা মা এসেছিলেন। বাদ বাকি সবাই বিভিন্ন ব্যস্ততায় রাজধানীতে অবস্থান করেছে। পরে একদিন ঘোরাঘুরি করবে এই বলে আয়েশিকে ধরে বেঁধে নিয়ে যাওয়া হলো। আয়েশি এক প্রকার মনমরাই হয়ে গিয়েছে। আয়ত্রীও কথা দিয়েছে যতদিন আছে এই ফাঁকে একদিন আয়েশিকে নিয়ে তারা সবাই ঘুরবে। আয়াতরা চলে গিয়েছে। আয়ত্রীর ভীষণ মন খারাপ হল। সে আশা ছিল আয়াত হয়তো দু একটা কথা বলবে বা কিছু, কিন্তু ফলাফল শূন্য। তখন জায়ানকে দুলাভাই বলে পরিচয় করানোর পর আর একটা কথাও বলেনি। সবাই যার যার মতো ব্যস্ত। আজকে সবাই মিথিলার বাড়িতে অবস্থান করবে, কালকে এই বাড়ি থেকে এই কলেজে পৌঁছে যাবে। আয়াত্রী ছাদে বসে আছে। এই তো কিছুক্ষণ আগে আয়াতের গাড়ি চলে গেল। আয়াত্রী তীর্থের কাকে নেয় ওই দিকটায় তাকিয়ে এতক্ষণ পর্যন্ত মনের কোণে একটা ক্ষীণ আশা বিরাজমান ছিল, যে লোকটা একবার হয়তো চোখ তুলেও তাকাবে, কিন্তু তা আর হলো? সময় যত গড়াচ্ছিল আয়াত্রী হৃদযন্ত্রের সংকোচ প্রসারণ বৃদ্ধি পাচ্ছিল। তা এখনো বহাল আছে। আয়াত্রীর বুকে এখনো ঠিপঠিপ আওয়াজ হচ্ছে। বারবারই মনে হচ্ছে, ইস, উনি যদি একটু এখন ফিরে আসে কোনো কিছুর ছুতা। কিন্তু এর কিছুই হলো না। চারপাশে আসরের আজান পড়েছে। সূর্যের তেজ ক্রমশ ফুরিয়ে আসছে। আবহাওয়া বেশ কোমল মসৃণ, সাথে ফুরফুরে বাতাস, তার সাথে নমনীয় রোদ। আয়ত্রীর খোপা বাঁধা চুলগুলো খুলে ফেলল। বাতাস দুগাছি চুল এপাশে ওপাশে উড়ে বেড়াচ্ছে। কেউ কেউ নিজের অবস্থান ভুলে অন্যের সীমান্তে গিয়ে ঝামটি মারছে। আয়ত্রী আকাশের পানে তাকিয়েছিল। হুট করে তার চোখ বেশ জ্বালা করছে, ভীষণ কান্না পাচ্ছে। আটকে রাখার বৃথা চেষ্টায় কান গরম হয়ে উঠেছে। শেষে হাল ছেড়ে আয়ত্রী অল্প সময়ের জন্য কেঁদে ফেলল। তাতে কোনো আকুতি ছিল না, শব্দ ছিল না, নিঃশব্দে সে অশ্রুকণার মিশ্রিত ছিল খান কদক দীর্ঘশ্বাস। প্রিয় মানুষ নিয়ে আবদার বোধ হয় এমনই হয়, অল্প দিয়ে কেঁদে ফেলতে ইচ্ছে করে। তার থেকে প্রাপ্ত ক্ষীণ অবহেলায় অশ্রু গড়ায়, হৃদয়ে নিরে জ্বালা ধরে যায়। আয়ত্রী কিছুক্ষণ চুপচাপ বসে রইল, অতঃপর গুনগুন করে গান গাইতে শুরু করল। আয়ত্রীর বাকিটুকু গাওয়ার সুযোগ পেল না। হুমায়রা পেছন থেকে এসে আয়ত্রীকে তাড়া দিল নিচে যেতে। জানালো সবাই শাড়ি পরবে এখন। আয়ত্রী চুপসে থাকা মুখখানা নিয়েই উঠে গেল। তবে তা ঝলমলে রূপ ধারণ করতে খুব একটা সময় লাগলো না। শাড়ি পরে সবাই আনন্দে মেতে উঠল। শাড়ি পরে হাসি আনন্দে মেতে উঠল
ওরা একজন আরেকজনকে বিভিন্ন পোজে ছবি তুলে দিল। আয়ত্রী আর হুমায়রা ছিল অদ্ভুত ফটোগ্রাফার। শুয়ে বসে ফটোশ্যুট করতে ভুলল না। আয়ত্রীর ফোন তার কাছে নেই, কার কাছে তার হদিস নেই। কেউ একজন যে অনবরত ফোন করিয়ে যাচ্ছে তা আয়ত্রীর ধারণারও বাইরে। হুমায়রা মিথিলার ফোন নিতেই মিথিলা খপ করে ফোনটা নিয়ে নিল। হুমায়রা কাচুমাচু করে বলল, থাক, একদিন আমি একটা মোবাইল। বাকিটুকু শোনার জন্য মিথিলা বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। তাতে এক বালতি পানি ঢেলে দিয়ে হুমায়রা বলল, চুরি করে তখন আর তোর ফোন নেওয়া লাগবে না। হুমায়রার কথা শুনে মিথিলাকে বেশ হতাশ দেখালো। সে ভেবেছে ও একটা ফোন কেনার কথা বলবে, কিন্তু কি বলল? তখনই মিথিলার ফোন এলো। ফোন তুলতেই ওপাশ থেকে ভরাট গলা শোনা গেল, আমি আসছি মিথিলা। মিথিলা ফোন নামিয়ে মুখ চেপে হাসল। হুমায়রাকে সম্পূর্ণ ঘটনা বুঝিয়ে বলল। ওদের দুজনের চোখ চকচক করে উঠেছে যেন। ইতিমধ্যে সন্ধ্যা নামলো। মাগরিবের আজান পড়েছে কিছুক্ষণ আগে। আয়ত্রী নামাজ পড়তে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই নামাজ শেষ করে আয়ত্রী ওদের দুজনের মাঝে এসেই দাঁড়ালো। মিথিলা ফ্রু কুচকে পড়ল, এত জলদি শেষ? আয়ত্রী জানালো 5 রাকাত পড়েছে। এরই মধ্যে মিথিলা আয়ত্রীর হাত ধরে টেনে নিয়ে গেল। যেতে যেতেই বলল, এদিকে আয়, তো দরকার আছে। গেটের সামনে আয়ত্রীকে নিয়ে এসে মিথিলা খেয়াল করলো আয়ত্রীর শাড়ির সাথে ওড়না নেই। আয়ত্রী খোলা চুলে কখনো বাইরে বেরোবে না, তাই আয়ত্রীকে দাঁড় করিয়ে মিথিলা ওড়না আনার জন্য ছুটে গেল। আয়ত্রী বিচলিত হয়ে দাঁড়িয়ে আছে। চারিদিকে দমকা হওয়া বইতে শুরু করেছে। এই সময়টাতে কালবৈশাখী ঝড়ের মতো এমনটা প্রায়শই হয়। আয়ত্রী বাড়িতে থাকলে সময়টাতে বাইরে নিয়েছে খুদে বেড়ায়। অন্য মেয়েদের মতো অন্ধকারে না, সে খুব একটা ভয় পায় না। এরই মাঝে হালকা মেঘের ঘর্ষণ হলেও আয়ত্রী বেশ লাগে। তবে যত যাই হোক, অন্য একটা বাড়িতে অচেনা পরিবেশে একটু অন্যরকম লাগছে। নিজের বাড়িতে দীর্ঘ একটা সময় ধরে অবস্থান করার ফলে এর খুঁটিনাটি সবটাই পরিচিত থাকে। তাই অন্ধকারকে কেন যে কোনো সময় কাটানো যায় নির্দ্বিধায়। তাই আয়ত্রী চলে যাওয়ার জন্য পা বাড়ালো। বোকা মেয়েটা শুধু গা চমচম করা পরিবেশ এই অনুভব করতেই পেরেছে। তার থেকে খানিকটা দূরে অবস্থানরত ব্যাকুল পুরুষটিকে নয়। আয়ত্রী চলে আসার জন্য পা বাড়ালো। তখনই পেছন থেকে কেউ একজন তাকে বাহু ধরে আবদ্ধ করে নিল। আকস্মিক এমন ঘটনায় আয়ত্রী চেঁচিয়ে উঠত, কিন্তু বেচারি সেই সুযোগ পেল না। পুরুষালী হাত তার মুখে চেপে ধরল। আয়ত্রী বেশ ভরকে গেছে। মনে সব উদ্ভট চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে। লোকটি যখন তাকে জোর জবরদস্তি গাড়িতে তুলছে, তখন একবার সবার কথা মনে করে নিল। সাথে এই ভাবতেও ভুলল না, এই তো শেষ, আর বুঝি কাউকে দেখবে না। গাড়িতে আয়ত্রীকে বসিয়ে আয়াত ইনার লাইট অন করে দিল। আয়ত্রী ভূত দেখার মতো চমকে উঠল। তবে আয়াতের চোখে মুখে এখনো বিস্ময়। সে আয়ত্রীকে ভিতুরানী হিসেবে জানত, অথচ মেয়েটা এমন একটা পরিবেশেও কেমন করে দাঁড়িয়েছিল। আয়াত নিশ্চিত হলো এই মেয়ে অবলা নারী নয়, অল্পতেই ঢাল তলোয়ার নিয়ে প্রস্তুত হয়ে যেতে পারবে। আয়ত্রী ফুস করে শ্বাস পেল। আপনি কেন অন্য কাউকে আশা করছিলে বুঝি? এমন ডাকাতের মতো করে? আমার বউ আমি চুরি করি নাকি ডাকাতি করি আমার নিজস্ব ব্যাপার। আয়ত্রী কথাটা শোনা মাত্রই যেন স্তব্ধ হয়ে গেছে। আয়াত হাসল। আয়ত্রীর দিকে তাকিয়ে বলল, তোমার সাথে কতদিন পর দেখা? আয়ত্রী মাথা নেড়ে জানালো সে জানে না। আয়ত্রীর দিকে পুরো দমে এগিয়ে গেল। মাথা হাত রেখে চুলে বিলি কাটতে কাটতে বলল, আমি জানি তোমার কড়াই গন্ডায় হিসেব আছে, বলো, তা না হলে। 3 মাস 2 সপ্তাহ 3 দিন, মানে আজকে দেখা না হলে 4 দিন হতো। তোমার ভাগ্য ভালো যে এর আগে দেখা হয়নি। কেন? তুমি স্টুপিডের মতো সুসাইড করতে যাচ্ছিলে। লাইক সিরিয়াসলি সুসাইড? জীবনটা খেলা মনে হয়? অবাক হলেও সত্যি তো ব্যাপারটা খেয়াল করার মতোই করেছে। আয়ত্রী মিথ্যা সুইসাইডের নাটক করেছে। তাই আয়াতের রাগের কারণ জানতে পেরে আয়ত্রীর প্রতিক্রিয়া এমন ছিল যে, ও এই ব্যাপার। কিন্তু সত্যি কথা বলা সাহস হলো না। সে ভালোই বুঝতে পারছে আয়াত মিথ্যাটা জেনে যতটা না রেগেছে, সত্যিটা জানলে দ্বিগুণ রেগে যাবে। আয়াত্রীর দিকে আরো এগিয়ে গেল।
ফিসফিসিয়ে বলল, এত খুশি হওয়ার কিছু নেই, শাস্তি তো তোমায় পেতেই হবে। তাই আগে থেকেই নিজেকে শাস্তি পাওয়ার জন্য মানসিকভাবে তৈরি করে নাও। আয়াতের কথা আয়াত্রী শিউরে উঠল। শাস্তির ভয় না, এত কাছাকাছি বসা আয়াতের নিঃশ্বাস আয়াত্রী ঘাড়ে পড়ছিল। এই কয়েকদিনে যা জেনেছে, আয়াত্রীর প্রতি একটা সফট কর্নার আছে। তাই আর যাই হোক, আয়াত্রীর জন্য খারাপ হবে এমন কিছু আয়াত করবে না। তাই আয়াত্রী ঝটপট রাজি হয়ে গেল শাস্তি মেনে নিতে। আয়াত ক্রু হাসল। আয়াত্রীর সিট বেল্ট লাগিয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, এখন থেকে শুরু করে আজকের রাতের মুহূর্তগুলো আমাকে দিতে আমার মতো করে আমার হয়ে। তখনই জানালার কাছে টোকা পড়ল। মিথিলা বাইরে থেকে দাঁড়িয়ে কাজ নামাতেই আয়াতের হাতে একটা ওড়না দিল, অতঃপর মুচকি হেসে চলে গেল। আয়াত্রী লজ্জায় মাথা কাটা যাচ্ছে। মিথিলা ঠিক তাদের এই রূপে দেখে ফেলেছে। এক লজ্জায় পড়ে বেচারির আরেক লজ্জা ভুলে গেল। তা না হলে আয়াতের বলা কথায় তার কয়েকবার লজ্জায় মাথা কাটা যেত। ইনার লাইটে নিয়ন আলোয় আয়াত্রীর রাঙা মুখখানা আয়াতকে বেশ করে টানল। নিজেকে কয়েকবার কুল কুল বলেও লাভ হয়নি। নিজেকে অতিরিক্ত কন্ট্রোল করতে গিয়ে বেচারা কন্ট্রোলেস হয়ে গেছে। অঘটন যা ঘটার ঘটে গিয়েছে, যার আকস্মিকতায় আয়াত্রী বাকরুদ্ধ। মনে হচ্ছে হৃৎপিণ্ড নামক যন্ত্রটি বহুকাল আগেই থেমে গিয়েছে। আয়াত ইনার লাইট অফ করে গাড়ির কাজ নামিয়ে দিল। আয়াত্রীর মাথায় পড়া ওড়না নিজের হাতে পেঁচিয়ে নিল। কিছুক্ষণ স্থির থেকে নিজেকে আশ্বস্ত করল। সেই সূচনা পূর্বে এমনটা চাইছিল না। যেহেতু আয়াত্রী তার প্রতি রাজ্যের সব জড়তা চাইছিল আগে জড়তা কাটিয়ে উঠুক, তবে এখন উল্টো হলো। আয়াত নিজেকে শুধালো, যা হওয়ার হয়ে গেছে। বউরা এমনি লজ্জাবতীলতা হয়, আর স্বামীদের ফরজ কাজ হচ্ছে সেই লজ্জা ভাঙানো। যদি আয়াত্রী এখনো বেশ ছোট, তাদের বয়সে একটুখানি তফাতও, তবুও কিচ্ছু করার নেই। আয়াত্রীর চুল খুলে দিল। বাইরে এখনো ঝড়ও বইছে, সাথে মেঘমালার আলিঙ্গনের বিজয় বার্তা স্বরূপ বিদ্যুৎ চমকাচ্ছে। আয়াত হর্ন বাজে গাড়ি ঘোরালো। কোথায় যাবে জানা নেই, শুধু এইটুকু জানা আছে যে স্রষ্টার তৈরি অপরূপ এই মুহূর্তে প্রেয়সীর আর নিজের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে নেওয়া আজকের লক্ষ্য। তাকে মনের ভাষা সম্পর্কে অবগত করা। ধীর গতিতে এগিয়ে যাওয়া গাড়িটির দিকে কয়েক জোড়া চোখ স্থির। তারা কিছু পূর্বে এসেছে যখন গাড়ির ইনার লাইট অফ হয়ে গিয়েছিল, যার দরুন কর্তৃপক্ষ তাদের ভুল জানলেও বেচারীরা বুঝতে পারল না। তাই তারা জানলেও আয়েশি রাত বিরতে এসে কান্নাকাটি করে আয়াত্রীকে নিজের সাথে নিয়ে গেছে। সাথে এসেছে তন্ময় ভাইয়া। ঝুমু প্রথম বলল, এটা কোনো কথা? এলো আর আয়াত্রী চলে গেল। ও ভীষণ জেদি কিনা, যেতেই হলো। আন্টি শুনলে বকবে না? আরে ওনাদের বাসায় আয়াত্রী অনেকবার গিয়েছে, আন্টি তো সবাইকে চিনে, বকবে না। এমন না করে বল আয়াত্রীকে ওর ভাইয়ের বউ বানিয়ে ফেলতে। মিথিলা নীরবে হেসে কুটি কুটি অনেক ফাঁকিবাজি করেছে, কত শত উদ্ভট কাহিনী বানিয়েছে, তবে এই প্রথম এমন একটা কাজ করল। বান্ধবীর প্রেমী সাহায্য বলি কথা। আড়ালে হুমায়রা মিথিলার চোখাচোখি হতে নিজেদের কর্মকাণ্ডের কথা ভেবে আর একটু হেসে ফেলল। মিথিলা দীর্ঘশ্বাসও ফেলল। সবাই ফ্রেন্ড, ওর এমন লুকোচুরি ভালো লাগছে না। আয়াত্রী বলেছে সময় সুযোগ বুঝে সবটা ওদের অবগত করবে। ঘটে যাওয়া ঘটনাটা এতটাও সহজ না, বেশ জটিল। তাই তো চাইলেও বলে ফেলা যাচ্ছে না। এর জন্য সঠিক সময় অপেক্ষা করছে, আর তা খুব কাছাকাছি। গাড়িটি আপন গতিতে ছুটে চলেছে। রাস্তার ল্যাম্পপোস্টের মৃদু আলোয় দুজন মানুষ প্রিয় মানুষকে আর চোখে দেখার লুকোচুরি খেলছে। আয়াত্রীর চুলগুলো মাঝেই এলোমেলো হয়ে উঠছে। বাতাস ফুরিয়ে যেতে তারা আবার স্থির হয়ে যাচ্ছে। প্রেয়সীর মসৃণ কেশে এলোপাথারি ছন্দে আয়াত বারংবার হারিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর তারা একটা জায়গায় এসে পৌঁছালো। জায়গাটা সম্পূর্ণ নীরব। ঝড়ের কারণে মানুষজন নেই। কোনো পল্লীর গলি হবে হয়তো, মাঝে মাঝে সারি সারি গাছপালা, অপর পাশে সারিবদ্ধ ছোট্ট ছোট্ট দোকান। টঙের দোকানগুলো খোলা, দু একটা শুধু বন্ধ। মানুষের ভিড় খুব একটা কমও নয়। বোঝাই যাচ্ছে এরা জীবন যুদ্ধের অপরাজয় সৈনিক। জীবন তাদেরকে প্রতিটি মুহূর্তে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে।
হোক না পরিবেশ অনুকূল কি প্রতিকূল, একটুখানি দাঁড়ানোর কায়দা নেই। এত সময় কোথায়? আয়াত গাড়ি থামালো রাস্তার এক পাশ করে। গাড়ির বাঁ দিকে একটা খোলা বালির মাঠ। বর্ষার জলে তাতে দুর্বাঘাসের বসতি পড়েছে বহুকাল আগেই। এর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে গাছপালারা দাঁড়িয়ে। আয়াত আয়াত্রীর দিকে তাকে বলল, তুমি কি এখনো লজ্জায় মরে যাচ্ছ টাইপ অবস্থা? মানুষ বুঝি এমন করে? আমার বউ, আমি যা ইচ্ছে করি। আমি নিতান্তই ভদ্রলোক, তাই তো এইটুকুতে সীমাবদ্ধ ছিলাম। অন্য কেউ হলে তো। এই আপনি লজ্জা শরমের মাথা খেয়েছেন? হ্যাঁ তো, আজ থেকে চুমুও খাবো, কারণ লজ্জা শরমের মাথা খেয়ে হয়ে গেছি আমি আজবে হায়া। আয়াতের কথায় আয়াত্রী অবাক হয়ে তাকিয়ে রইল। আয়াত তুড়ি বাজিয়ে বলল, শোনো, কখনো পরনারীর কাছেও ঘেঁষিনি, তাদের থেকে দৃষ্টি সীমাবদ্ধ রেখেছি। আমার ভালোবাসা সম্পূর্ণটাই গচ্ছিত রেখেছি আমার বউয়ের জন্য। আমার একটা মাত্র বউ তুমি, ভীষণ শখের। আমার ভালোবাসা, হাসি, পাগলামি সব তোমায় ঘিরে, বুঝলে? আয়াত্রী মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল। আয়াত আয়াত্রীর হাত নিজের মুঠোয় নিয়ে নিল, শক্ত করে চেপে ধরে বলল, আমি তোমায় ছাড়া শূন্য আয়ত্রী। তুমি ছাড়া আমার অস্তিত্ব এক প্রকার নেই বললেই চলে। কখনো ছেড়ে যেও না প্লিজ। নিজের ক্ষতি করার মতো পাগলামি করো না কখনো, আমি নিঃস্ব হয়ে যাব। আমার জন্য হলেও নিজের খেয়াল রেখো আয়ত্রী। আমার আছে বলতে ওই তুমিটাই আছো, বিশ্বাস করো। আয়াত্রী বাকরুদ্ধ হয়ে গেল। কথা বলার মতো কিছু খুঁজে পেল না, পারল না এত আবেগঘন বাক্যগুলোর প্রতি উত্তর করতে। আয়াত্রী হাতের বাঁধন শক্ত করে মাথা নোয়াল। কিছুক্ষণ পর তার শরীর খানিকটা কেঁপে উঠতে আয়াত এগিয়ে গেল। আয়াত্রী কান্না করছে তা দেখে এক মুহূর্ত বিলম্ব হলো না। প্রেয়সীকে আগলে নিল নিজের বাহু ডোরে। আয়াত্রী জড়ানো গলায় কিছু বলল, কিন্তু তা স্পষ্ট হলো না। আয়াত আয়াত্রীর মাথায় হাত বুলিয়ে দিল, চুলে বিলি কেটে বলল, আর কাঁদে না আমার পিচ্ছি বউ, কাঁদলে বুকে বড্ড লাগে। আহ্লাদি সুরে প্রেয়সীর আহ্লাদ আরো জেকে বসে। কথাটা যেন চিরন্তন সত্য। আয়াত্রীর বেলাতেও তাই হলো। আয়াত ঠোঁট এলিয়ে হাসল। প্রেয়সীরা অভিমানী হবে, এই বুঝি তাদের প্রেয়সীগত অধিকার? আয়াত আরেকবার মসৃণ কণ্ঠে বলল, কাঁদে না পিচ্ছি বউ পাখি আমার। আয়াত্রীর কান্না থেমে গেছে। আয়াত এখনো আয়াত্রীর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। আয়াত্রীর মন ভালো করার দায়িত্বটা আয়াত নিজের কাঁধেই তুলে নিল। আয়াত্রীর চুলগুলো কানের এক পাশে গুজে দিয়ে বলল, চলো আমরা একে অপরকে জানি। আয়াত্রী বুঝতে না পেরে প্রকোচকে ফেলল। আয়াত সোজা হয়ে বসে পড়ল। তোমার কি কি করতে ভালো লাগে? আয়াত্রী আয়াতের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। আয়াতের সাথে তার তেমন একটা কথা হয়নি, আজকে প্রথম তার এত কথা বলছে, তা একটু জড়তা কাজ করছে। আর ধীরে ধীরে আয়াত্রীর জড়তা কাটিয়ে দিল। স্ত্রীর চুল হাতের মুঠোয় পেছাতে পেছাতে বলল, কি জিজ্ঞেস করেছিলাম আমি? আয়াত্রী কিছুক্ষণ ভাবল। তার ভালো লাগা কাজের অভাব নেই এই পৃথিবীতে, বলে অনেক বের হবে, একটা কি দুইটা নয়। তবু আয়াত্রী এক মুহূর্তে ভেবে উত্তর দিল, আমার খেতে আর ঘুমোতে ভালো লাগে। আয়াত্রীর কথায় আয়াত জান পড়ানি অবাক। এত অদ্ভুত রকমের ভালো লাগাই মেয়ের, তবুও বলল, আরে এটা তো মানুষের চাহিদা, ভালো লাগাই স্বাভাবিক। অন্য কিছু বলো, একটু ভিন্ন রকম। আরে আমার ভালো লাগার সংখ্যা প্রচুর, এত শত শুনে লাভ নেই। এর চাইতে ভালো অন্য রকমের মধ্যে আপনার একটা ভালো লাগা বলেন। আয়াত হাসল। আয়াত্রী যেমন ঠিক তেমনটাই উত্তর দেবে, তাই আয়াত্রীর দিকে খানিকটা এগিয়ে বলল, আমার বউয়ের কাছাকাছি থাকতে ভালো লাগে, যেমন তার সুন্দর কেশগুলো আমার হাতের মুঠোয় পুড়ে রাখতে ভালো লাগে। আয়াত্রী আয়াতের থেকে দৃষ্টি সরিয়ে নিল। আয়াত ফের প্রশ্নে ছুড়ে দিল, তোমার প্রফেশন লাইফে কি হওয়ার ইচ্ছে? এইসব ভেবে আমি আমার বাবা মা পাগল হয়ে যাই। আপনার মতো সুস্থ সবল মানুষটাকে এখন পাগলা বানাতে মন সায় দিচ্ছে না। আয়াত চমৎকার হাসল। বিদ্যুৎ চমকানো তার মুখটায় একটু দেখতে পেল আয়াত্রী। আয়াত বলল, যেখানে এত সব পাগলামো ভাবনার রানী আমার বউ, সেখানে পাগল না হয়ে উপায় আছে? পাগল বহুকাল আগে থেকেই হয়েছি তার প্রেমী। পাম দিচ্ছেন পটানো ধান্দা, রাইট? তোমার এই প্যাঁচানো মাথায় কি কখনো ভালো চিন্তা থাকে না? সারাক্ষণ প্যাচ গোছ ঘুরে। আমি তোমায় পটাতে যাব কোন দুঃখে, যেখানে তুমিটাই সম্পূর্ণ আমার নিজস্ব সম্পদ।
আয়ত্রী প্রতি উত্তর করতে পারল না। এই রূপকথার প্রতিপ্রেক্ষিতে কি বলতে হয় তা আসলে মেয়েটার জানা নেই। আয়াত আয়ত্রীর দিকে ঝুঁকে ফের বলল, কি ব্যাপার বলো? আমার সঠিক কোনো লক্ষ্য আপাতত নেই, কারণ একবার একটা ভালো লাগে। যেমন আমার ইচ্ছে একজন ডক্টর হব, পরে আবার ইচ্ছে করে ভালো একজন শিক্ষক হই, অতপরে এই দুটোর মিশেলে ইচ্ছে করে আমি ডক্টর আর শিক্ষক দুটোই একসাথে হব। কিন্তু এইসবে উবে যায় যখন মনে পড়ে আমি এত প্রফেশনে ভীষণ ব্যস্ত থাকবো, হাঁটতে পারবো না জ্যোৎস্নার আলোয়, বৃষ্টিতে ভিজতে পারবো না, ভাবতে ভাবতে অনেক সময় লাগিয়ে ভাত খেতে পারবো না, সবচেয়ে বড় কথা শুয়ে শুয়ে ভাবার মতো পছন্দের কাজটাও করতে পারবো না। তাই আমার ইচ্ছে করে আমি বিয়ে শাদী করে গৃহিণী হয়ে যাব, পাকাপোক্ত গৃহিণী, বাচ্চাদেরও তাদের আব্বুকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করব। আয়াত আয়ত্রীর কথা শুনে হেসে ফেল। এই ধরনের এমনই লাইফ কারো হতে পারে? এমন সময় আয়ত্রী বলল, আয়াত চলুন আমরা একটু বাইরে বের হই। ভয় পাবা না? শুনেছি মেয়েরা নাকি বিদ্যুৎ চমকারে ভীষণ ভয় পায়। আমি পাই না। খুশি? যতদূর মনে পড়ে আমাদের বিয়েটা হয়েছিল তুমি বাজ পড়ার শব্দে ভয়ে আমার কাছে এসেছিলে, একদম খুব কাছাকাছি। হ্যাঁ, তো ঠাস করে বাজ পড়লো, আমি ভয়ে আপনার খুব কাছে গেলাম, আর তারপর ঠুস করে আমাদের বিয়ে হয়ে গেল। হেসে ফেললো এবার শব্দ করে। আয়ত্রীর দিকে তাকিয়ে বলল, জানো আমি কতদিন পর হাসলাম? কতদিন পর? তুমি মজা করে উড়িয়ে দিচ্ছ, আমি সিরিয়াস। হ্যাঁ আমিও তো। চলুন না বাইরে যাই। ভয় পেয়ে আমাকে বুকে জড়িয়ে ধরার ধান্দা, কি মনে করো বুঝতে পারছি না? শোনো, বউ হও তুমি আমার, তোমাকে বোঝার ক্ষমতা আমি রাখি। আমি বিদ্যুৎ চমকানো ভয় পাই না, মেঘমালার আলিঙ্গন আমার খারাপ লাগে না, ভালোই লাগে। তবে আমি বাজ পড়াকে ভয় পাই। আমার মনে হয় পৃথিবীতে যারা বাঁচতে চায় তারা সবাই ভয় পায়। স্রষ্টার সৃষ্টি যার কম্পনে প্রকম্পিত হয় তাকে আমার ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। তাছাড়া মেয়েরা তো কোমল হয়, তাই না? ভীত প্রকৃতির হওয়া তাদের বৈশিষ্ট্য, যে এটা স্রষ্টা প্রদত্ত। তা না হলে আপনাদের পুরুষদের আধিপত্য বিস্তার করতে পারবেন না তো তাদের হৃদয়ে। আয়াত মুগ্ধ হয়ে আয়ত্রীর প্রতিটা কথা শুনল। মেয়েটাকে এক একবার এক এক রূপে আবির্ভাব হচ্ছে, যার প্রতিটি সূক্ষ্ম ধাপে সে বিমোহিত। আয়ত্রীকে অবুঝ হতে দেখেছে, কেয়ারলেস দেখেছে, কিংকর্তব্য বিমূঢ় হিসেবে দেখেছে, পূর্ণ বর্ধিত মনোভাব প্রকাশ করতে দেখেছে, আর এখন একজন দক্ষ রমণীর ন্যায়। কিছুক্ষণ আগের আয়ত্রী যেন হুট করেই বড় হয়ে গেল। তবে আয়ত্রীর প্রতিটি কথা সত্যি। আয়ত্রীর চরিত্র অতিরঞ্জিত, ব্যাপারটা নেই। এই ব্যাপারটা আয়াতকে ফের বিমোহিত করল। আয়াত নেমে এলো, গাড়ির দরজা খুলে আয়ত্রীর হাত ধরে তাকে নিয়ে গেল। আয়ত্রী ভেবেছে আয়াত হয়তো হাত ভারী দেবে, কিন্তু ঘটেছে ভিন্ন ঘটনা। আয়াত মনে করে আয়ত্রীর প্রতি তার সম্পূর্ণ অধিকার রয়েছে, তাই অধিকারের দাবিতে আয়ত্রীকে আগলে রাখা তার দায়িত্ব, স্বামীগত অধিকার। বাতাস আয়ত্রীর লম্বা চুলগুলো উড়ছে। আয়াত আয়ত্রীর পেছনটায় দাঁড়িয়েছিল। বাতাসের ঝাপটা আয়ত্রীর চুল আঁচল দুটোই আয়াতের মুখে ঠিকে পড়ছে। শাড়ির আঁচলটা একটু বেশি বড়। আয়াতের নাকে বাড়ি খেতে কেমন একটা মেয়েলি ঘ্রাণ ঠেকলো। আঁচলখানা আয়ত্রীর আষ্টে পিষ্টে জড়িয়ে আয়াত দুকার দূরত্ব খুঁজিয়ে দিল। আয়ত্রী একটু হাঁসফাঁস করতে আয়াত বিরক্ত কণ্ঠে বলল, তুমি কি এক মুহূর্ত নড়াচড়া ছাড়া থাকতে পারো না? আয়ত্রী আরেকটু নড়তে বন্ধন আরো গাঢ় হলো। হাঁসফাঁস করে আয়ত্রী বলল, এমন কেন করছেন? আয়াত হাসল, লম্বা শ্বাস টেনে চুলের ঘ্রাণ নিল। মনে অন্য কথা নিয়ে মুখে আরেক কথা বলল। যে কথা বলে মন উদ্দিত হয়েছে তা বলে আয়াত্রী এখন লজ্জায় চুপসে যাবে। তাই আয়াত কিছু বলল না। সাক্ষাতের প্রথম দিনেই এত বাড়াবাড়ি অপ্রাসঙ্গিক মনে করল, তাই রসিক কণ্ঠে বলল, শোনো, যে কোনো সময় বাজ পড়তে পারে, আমি চাই না ভয়ে আমার বুক হার্ট অ্যাটাক করে বসুক। আয়াত্রী বিড়বিড় করলো, কিন্তু তা আয়াতের বোধগম্য হলো না। তবে আয়াতকে হয়তো বকা দিল মনে মনে। আয়াত তা গায়ে মাখলো না। বউরা কত কিছুই বলবে, সব কিছু কানে দিতে নেই। এমন হলে তো সংসারই ঠিকবে না। বেশ কিছুক্ষণ পর আয়াত্রী বলল, এই যে শুনেন, আমি চা খাবো। এক্ষুনি? একটু পরে খাও। এক্ষুনি প্লিজ প্লিজ প্লিজ, আমার ভীষণ চায়ের টেবিল লাগছে। বাচ্চার আম্মুদের মতো। কি কি বললেন? কিছু না, বলেছি আমার বউটা ভীষণ লক্ষ্মী। যাই হোক, একা দাঁড়াবে, ভয় পাবে না। আরে ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। আপনি দ্রুত আসবেন, ব্যাস 5 মিনিটের মধ্যে। কি বলো?
ওই লোক এত দ্রুত বানাতে পারবে? না পারলে আপনি হেল্প করবেন, তবুও দ্রুত হওয়া চাই। আয়াত যাওয়ার জন্য উদ্যত হয়েছিল। আয়াত্রীর কথা শুনে ফিরে এসে তার চুলগুলো কানের কাছে গুজে দিয়ে বলল, বাহ, বউয়ের মতো খবরদারি করছো। আয়াত্রী কিছু না বলে মুখ কুচকাল। আয়াত হেসে চলে গেল। রাজ্যের সব লজ্জা আয়াত্রীকে ঘিরে আছে। সত্যি কি বইয়ের মতো করছে সে? নিজের প্রশ্নে নিজেই দ্বিধায় ভুগছে। পরক্ষণে নিজে নিজেকে শুধালো, বই তো হয় তাই না? আয়াত দোকানিরকে তাড়া দিচ্ছে। বারবার পেছনে তাকাতে দেখে দোকানে প্রশ্ন করলো, স্যার আপনি কাউরে রাইখা আসছেন? জি চাচা, আমার স্ত্রী আছে। এমন জ্বরের রাইতে কেন বাইর হইছেন? তাকে নিয়ে একটু গ্রাম ঘুরে দেখতে ইচ্ছে করলো। আচ্ছা স্যার, চা একটু খারাপ হইতে পারে, তাড়াতাড়ি করছি তো হেল লাগিয়া। আয়াত দোকানিকে বিল মিটিয়ে দিয়ে কিছু সৌজন্যমূলক কথা বলে দ্রুত আয়াত্রীর দিকে এগিয়ে গেল। আয়াত্রীর হাতে চায়ের কাপ দিয়ে পরক করে বলল, ঠিক আছে বউ? নিজেকে বউ পাগল প্রমাণ করছেন কেন? সত্যি কি তাই নই? যাই হোক, অন্ধকারেই চা খাবে? খাওয়া যেতে পারে, তবে বাতাসে উড়ে যদি পোকা পড়ে? পোকা চা হয়ে যাবে। আপনি উদ্ভট আয়াত। আয়াত্রীর মুখে প্রথম নিজের নাম শুনে আয়াত দম মেরে রইল। কিছুক্ষণ পর নিজেকে ধাতস্থ করে গাড়ির ইনার লাইট অন করে আয়াত আয়াত্রীর দিকে তাকিয়ে বলল, শুধু তোমারই জন্য। আয়াত্রী কিছু বলল না। কাজ নামানো বিধায় ইনার লাইটের আলোয় কিছুটা অন্ধকার ঘুচে গেছে। আয়াত্রী গরম চায়ের কাপে চুমুক দিল। এমন সময় আকাশ পেরে বৃষ্টি নামলো। ফোঁটাগুলো খুব ছোটও না, বেশ বড়ও না। আয়াত্রীর চায়ের কাপে বৃষ্টি ফোঁটা মিলেমিশে একাকার হচ্ছে। আয়াত কাপের উপর হাত রেখে বৃষ্টি আটকালো, মাথা নাড়িয়ে বলল, এমনটা করতে নেই। আয়াত্রী বুঝতে না পেরে আহামকের মতো তাকিয়ে রইল। আয়াত আয়াত্রীর কাপ আর নিজের কাপটা বদলে নিল। আয়াত্রী কিছু চুপ থেকে ফের কাপে চুমুক দিল। আয়াত বলল, আমার বোধ হয় আমি আয়ত্রীকে ভীষণ ভালোবাসি। আয়াত্রী কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল, হাত বাড়িয়ে বৃষ্টি ধরছিল। আয়াত্রী ঘাড় ফিরিয়ে আয়াতের দিকে তাকিয়ে বলল, আমি বোধ হয় নিদ্র সাহেবকেও ভালোবাসি। আয়াত চমকালো, ভরকালো। সে এতটা আশা করেনি। আয়াত্রীকে এখন তার কোনো এক রহস্যময় মানবী মনে হচ্ছে। আয়াত্রী এগিয়ে আয়াতের বরাবর দাঁড়ালো। আয়াত গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। আয়াত্রী বোধহয় এই প্রথম নিচ থেকে আয়াতের খুব কাছাকাছি এলো। ইনার লাইটের আলোয় আয়াত্রীর মুখশ্রী আবছা দেখাচ্ছে। আয়াত্রী আয়াতের হাতে ধরা কাপ ধরে পড়ল, গরম আছে, কিছুটা বলা যেতেই পারে। কি হলো, শুনতে ইচ্ছে করছে না? আয়াত ক্ষণে ক্ষণে চমকাচ্ছে তার সামনে অবস্থানরত রমণীর কর্মকাণ্ডে, তবে তা প্রকাশ করছে না। তাই শান্ত কণ্ঠে বলল, কেন নয়? আমি যেদিন থেকে বুঝতে শুরু করেছি তখন মিলিয়ে দেখতে পেলাম নির্দিষ্ট একটা দিনে আমার মা শোক পালন করতেন। এর কারণ খুব চেয়েও উদ্ঘাটন করতে পারিনি। একদিন আমি একটা অন্যায় কাজ করে বসলাম। ওই দিনেই আমি আমার মায়ের ডায়েরি পড়ে ফেললাম লুকিয়ে। পরে জানতে পারলাম আমার বাবা আসলে আমার জন্মদাতা পিতা নয়। অবাক হলাম আমি। তারপর আরো বেশ কয়েকবার পড়লাম। পড়তে পড়তে সবটাই বুঝতে পারলাম। আমি যেন একটা ছোট্ট গল্প পড়েছিলাম যার সূচনা কিংবা সমাপ্তি নেই। রবি ঠাকুরের কথা সত্যি করেই গল্পটা যেন আমার জন্যেই শেষ হয়েও হইল না শেষ। আমি আরো জানতে পারলাম আমার একটা পরিবার আছে যাদের সাথে আমার আত্মিক সম্পর্ক রক্তের। আমার মাঝে মাঝেই তাদের দেখতে ইচ্ছে করতো অনেক। আমার না হওয়া সেই বাবাকে, দাদু, দাদা, কাকিমা, চাচু, এদের সবাইকে, সাথে আমার সই হওয়ার কথা ছিল যেই মেয়েটাকে, তাকেও। তবে আরেকজনকে আমি বেশি ভাবতাম। সে ছেলে ভীষণ পাজি, অনাগত আমাকে বিয়ে করার জন্য টোপর পরে বসেছিল। আমার হলো কি, আমি পাজি লোকটাকে হৃদয়ে গেঁথে নিলাম। খুঁজে বেড়াতে লাগলাম সুদর্শন সেই পুরুষের টোল পড়া হাসি। আমি স্বপ্নেও দেখতাম তাকে খুঁজে পেয়েছি। সে বিরক্তি নিয়ে বলছে, এই আয়াত্রী, তুমি এত ছটফটে কেন? আমার এমনটা পছন্দ নয়। আমি প্রত্যুত্তরে তাকে হাসতে বলতাম। সে হাসতো না, গম্ভীর মুখখানায় আরো গম্ভীর্য মেশাতো সে। এমন ভাবেই আমি তার স্বপ্ন বিলাসী হয়ে উঠলাম। আমি হাসলে টোল পড়ে এমন মানুষদের আগ্রহ নিয়ে পরখ করতাম, তবে কারোর সাথেই যেন মিল খুঁজে পেতাম না। অবশ্য নিদ্র সাহেবের প্রতি আমার তেমন অভিযোগও ছিল না, কারণ বেচারা তো সঠিক জানতেনই না তার বড় মায়ের বাবুটার বউ নাকি ভাই হয়েছে। শুধু আমাদের বিয়ের দিন রাতে রাজ্যের আফসোস নিয়ে বলেছিলেন, জানেন নিদ্র সাহেব,
আপনার অলিখিত বউটা আজ অন্যের হয়ে গেছে।